22 এপ্রিল 2025, সময় দুপুর 12:15, অসহ্য গরম। আমরা চলেছি 4 দিন 3 রাতের ট্রিপে তাজপুরে। এখান থেকে প্রথমে হাওড়া যাব, সেখান থেকে 3:05 কান্ডারি এক্সপ্রেস ধরবো। সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। গরমটা কম মনে হচ্ছে এখানে। ডন বস্কো বাস স্টপ, প্রাচীন হনুমান মন্দির। এখানে আবার জ্যাম। গুড আফটারনুন। এখন দুপুর 2 এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। বাড়ি থেকে রওনা হয়েছিলাম 1:45-র সময়। কান্ডারি এক্সপ্রেস 3টের সময় ছাড়বে, 3:05-এ। এখন দেখতে হবে যেটা নতুন প্ল্যাটফর্ম থেকে দেবে না পুরোনো প্ল্যাটফর্ম থেকে। 28897 কান্ডারি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে দীঘা যাবে, এটা দিয়েছে হাওড়া নতুন প্ল্যাটফর্ম, মানে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর এইদিকে দাঁড়িয়ে আছে ভদ্রক। ট্রেন ছাড়ার কথা 3:05-এ, এখন 3টে বাজে। 3:07 ট্রেন ছাড়লো হাওড়া থেকে। পরবর্তী স্টেশন যেখানে দাঁড়াবে সেটা হচ্ছে সাঁতরাগাছি। এটা C1। এখানে সিট অ্যারেঞ্জমেন্ট, একদিকে 3টে সিট আছে। কলকাতা থেকে দীঘা যাবার আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যাদের ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। প্রসঙ্গত বলে রাখি যে কান্ডারি এক্সপ্রেসে 3টি আনরিজার্ভ কামরা, 10টি নন এসি সেকেন্ড সিটিং এবং 2টি এসি চেয়ার কার রয়েছে। তাছাড়া ট্রেনটিতে একটি প্যান্ট্রি কারও আছে, তাই খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। C1 এবং C2 অর্থাৎ এসি চেয়ার কার দুটিতেই সিট সংখ্যা 1 থেকে 78। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখবেন, আমাদের বেশ গুলিয়ে গেছিল। এর মধ্যে 1 থেকে 34 নম্বর সিটগুলি দীঘা যাওয়ার সময় উল্টো দিকে পড়ে। দাসনগর, এখানে দাঁড়াবার কথা নয়, কিন্তু এখানে বেশ স্লো করে দিয়েছে গাড়িটাকে। 3:21 এখন পার হচ্ছে দাসনগর। দাসনগর পার করে হলো রামরাজাতলা। এখানেও ট্রেনটা স্লো করেছে। দাঁড়িয়ে পড়ার মতনই প্রায়, যেভাবে স্লো করেছে দাঁড়িয়েই পড়েছে মনে হয়। দাঁড়িয়ে পড়লো। প্রায় 2 মিনিট হয়ে গেল রামরাজাতলায় দাঁড়িয়ে আছে গাড়ি এখনো। 3:29 রামরাজাতলা ছাড়লো ট্রেন। 3:23-এ পৌঁছানোর কথা সাঁতরাগাছি। শালিমার চেন্নাই দাঁড়িয়ে আছে, সাঁতরাগাছি ঢুকলো। 33 ট্রেন কিন্তু এখনো পুরোপুরি সাঁতরাগাছি প্ল্যাটফর্মে ঢোকেনি, দাঁড় করিয়ে রেখেছে প্ল্যাটফর্মের বাইরে অনেকক্ষণ ধরে। ট্রেন যায় না, আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে না। 3:35 বেজে গেছে। এবার যদি কান্ডারি উঠিয়ে হাঁটা দেয়, যারা এখানে সার্ভিসে রয়েছে ট্রেনে কান্ডারি এক্সপ্রেসে, তারা বলছেন যে এই ট্রেনটার C1 এবং C2 অর্থাৎ এসি চেয়ার কারের এই দুটো কামরা কিন্তু সাঁতরাগাছিতে প্ল্যাটফর্ম পায় না, এটা প্ল্যাটফর্মের বাইরেই দাঁড়িয়ে থাকে। আচ্ছা, এখন বাজে 3:57, পৌঁছালো উলুবেড়িয়া। সাঁতরাগাছি থেকে ছেড়েছিল 3:40-এ। এখানে এক্স্যাক্ট টাইম ছিল পৌঁছানোর 3:45-এ, সেখানে পৌঁছে 3:57। আচ্ছা, এখানেও সেম কেস। উলুবেড়িয়া ঢোকার মুখেও কিন্তু C1 আর C2 দুটো কামরা প্ল্যাটফর্মের বাইরে রয়েছে। 3:59 ট্রেন ছেড়ে দিচ্ছে, অর্থাৎ 2 মিনিটই হল্ট দিয়েছে। কিন্তু ট্রেন অসম্ভব লেট আছে। 3:45-এ ঢোকার কথা ছিল উলুবেড়িয়া, সেখানে 3:57 ঢুকেছে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। দেউলটি পার করেই চোখে পড়বে রূপনারায়ণ নদীর ওপর অবস্থিত কোলাঘাট ব্রিজ। পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার মধ্যে সংযোগকারী এই 804 মিটার দীর্ঘ ব্রিজটি 1943 সালে নির্মিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় 1992 সালে এটি পুনর্নির্মাণ করা হয়। 4:25 ট্রেন কোলাঘাট পার হলো। কলকাতার থেকে এখানে গরমটা একটু কম লাগছে, অন্তত এই সময় একটু গরমটা কম লাগছে। কান্ডারি এক্সপ্রেসের এসি চেয়ার কার C2।
আমাদের সিট নাম্বার হচ্ছে 15-16। আর এই যে জানলায় যে কার্টেনটা রয়েছে রোদ আটকাবার জন্য, তার অবস্থা কিন্তু খুবই শোচনীয়, ছেঁড়া ফাটা অবস্থা। প্রায় সব কটা কার্টেনেরই একই রকম অবস্থা এখানে। 4:27 ট্রেন এসে ঢুকলো মেচেদা, পৌঁছানোর কথা ছিল 4:08। এখানে 2 মিনিটের হল্ট দেবে। 4:29 ঠিক 2 মিনিট পরে ট্রেন ছেড়ে দিল মেচেদা থেকে। আচ্ছা, এখানে কিন্তু সাঁতরাগাছি বা উলুবেড়িয়ার মতো C1 C2 এই দুটো কামরা প্ল্যাটফর্মের বাইরে ছিল না, প্ল্যাটফর্মের ভেতরেই ছিল। আচ্ছা, 5:01 ঢুকলো তমলুক, এখন বাজে প্রায় 5:03। 2 মিনিট হল্ট দিল, তারপর ছেড়ে দিল। আচ্ছা, তমলুকেও কিন্তু সবকটা কোচই প্ল্যাটফর্ম পেয়েছিল, তার মানে শুধুমাত্র সাঁতরাগাছি আর উলুবেড়িয়া এই দুটো স্টেশনই C1 আর C2 কোনো রকম প্ল্যাটফর্ম পায় না, প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে থাকে। কান্ডারি এক্সপ্রেসে কামরার বাইরে বসার জায়গা আছে, কিন্তু হাত ধোয়ার বেসিন নেই, তার জন্য কিন্তু আপনাকে টয়লেটে যেতে হবে। এটা হলো কান্ডারি এক্সপ্রেসের এসি চেয়ার কার C2, তার সঙ্গে অ্যাটাচড যে টয়লেট, তার কন্ডিশন। এখন 5:11। তমলুক পার করে বেশ কিছুক্ষণ এখানেই ট্রেনটা দাঁড়িয়েছিল। কাঁথি ঢুকে যাওয়ার কথা অনেক আগে, কিন্তু এখনও ঢোকেনি কাঁথি। 20 মিনিটের ওপর লেট রয়েছে ট্রেনটা। কতক্ষণে কাঁথি ঢোকে দেখি। যারা মন্দারমণি যেতে চান তারা এই কাঁথি স্টেশনে নেমে এখান থেকে চলে যেতে পারে। ট্রেন এবার কাঁথির দিকে এগোচ্ছে, একটু একটু কিন্তু আর্দ্রতা অনুভব হচ্ছে। এদিকের বেশিরভাগ জায়গাতে দেখতে পাচ্ছি চাষবাস আর ভেরি এই সমস্ত বেশি রয়েছে। অবশেষে 6টার সময় কাঁথি ঢুকিয়ে দিয়েছে। অবশেষে এসে পৌঁছালাম রামনগর, এখন বাজে 6:25। 22897 কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়েছিল 3:05 নতুন প্ল্যাটফর্ম 19 নম্বর থেকে। আর প্রায় 171 কিলোমিটার পথ পার করে 6:25 এসে পৌঁছালো রামনগর। আমরা এখান থেকে যাব তাজপুর। এখন এই স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি টোটো অটো কি পাওয়া যায় বা কোন গাড়ি কি পাওয়া যায়। এক হাতে ব্যাগ নিয়ে এক হাতে ক্যামেরা নিয়ে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই পাশে যেতে হবে, ওই পাশে রামনগরে। সেখান থেকে গিয়ে এবার দেখতে হবে তাজপুর যাওয়ার জন্য অটো গাড়ি কি পাওয়া যায়। যাওয়া যাক। একটাই ভালো ব্যাপার যে হাওয়া দিচ্ছে। রামনগর স্টেশন থেকে বাইরে বেরোলেই বেশ কিছু অটো এবং 4 চাকা চোখে পড়বে, সেগুলো ভাড়া করে আপনারা নিজ নিজ গন্তব্যে বেরিয়ে পড়তে পারেন। এখান থেকে তাজপুর যাওয়ার ভাড়া কিন্তু 500 টাকা। তা সে আপনারা অটোই নিন কিংবা 4 চাকা, একাই যান কিংবা গাড়ি ভর্তি করে। আমরা গিয়েছিলাম অমিতদার গাড়ি করে। ওনার গাড়ি 24 ঘন্টায় রামনগর স্টেশনে অ্যাভেলেবেল থাকে। আপনারা চাইলে এখানে আসবার আগে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। বালিশাহের পর থেকে এই রাস্তাটা কিন্তু বেশ অন্ধকার। আমরা এগিয়ে চলেছি তাজপুরের জলদার দিকে, যেখানে আজকে আমাদের গন্তব্য হোটেল ব্লু ওয়েভস। আচ্ছা, 22 এপ্রিল 2025, এখন সন্ধ্যে 7টা। অবশেষে এসে পৌঁছালাম তাজপুরে আমাদের হোটেল ব্লু ওয়েভস। হোটেলের ব্যালকনি থেকে এই ভিডিওটা করছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে। হোটেলে যে রুমটা দিয়েছে আমাদের সেটার একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই। এখন রাত্রিবেলায় কতটা ভালো ছবি উঠবে জানি না, কিন্তু তবু চেষ্টা করছি। এই হচ্ছে রুম, খুব বেশি বড় নয়, মোটামুটি 160 স্কোয়ার ফিটের একটা রুম। এখানে একটা ডবল বেড রয়েছে, এখানে রয়েছে বসার জায়গা, ঠিক আছে, কমপ্লিমেন্টারি জল দিয়েছে, এসি রয়েছে, আচ্ছা টিভি চলে, আর যথারীতি আয়না ফায়না যা থাকে সেগুলো রয়েছে। রিসেপশনে ফোন করে খাবার অর্ডার করা যায় রুমে। এখানে মিনি ফ্রিজ রয়েছে একটা, এই যে একটা ওয়ার্ড্রোব রয়েছে এখানে। মোটামুটি ছিমছাম ছোটোখাটো একটা রুম, ভালো। এখানে সবচেয়ে যেটা ভালো ব্যাপার সেটা দেখাই আপনাদের, সেটা হচ্ছে এখানকার ব্যালকানি। এখন কথা হচ্ছে এখানকার কোনো রুম থেকে কিন্তু সি বিচ দেখা যায় না। অনলাইনে অনেকে এরা লিখে রেখেছে সি বিচ, কিন্তু সি বিচ দেখা যায় না। তবে বেশ ভালো, খারাপ লাগবে না, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে।
আচ্ছা, খুব খিদে পেয়ে গেছিলো তাই একটা ভেজ স্যান্ডউইচ অর্ডার করেছি। এটা কিন্তু মোটামুটি ক্লাব স্যান্ডউইচের মতো। এটার দাম নিয়েছে সম্ভবত 90 টাকা। একটা স্যান্ডউইচে কিন্তু বেশ ভালো মতন সবার পেট ভরে যাবে। এখানে আরও অনেক অপশান আছে, কিন্তু যেহেতু আমাদের খাবার নিয়ে বেশ কিছু সমস্যা আছে, অনেক কিছু রেস্ট্রিকশান আছে, সেই জন্য আমরা অন্য কিছু অর্ডার করিনি। আপনারা এই সময় অর্থাৎ এখন বাজে প্রায় 7:30, যে কোনো রকম স্ন্যাক্স অর্ডার করতে পারেন, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই। আর এখানে বেশ কিছু এদের রুলস আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, যে ডিনারের টাইম কখন, লাঞ্চের টাইম কখন, ব্রেকফাস্টের টাইম কখন। এদের একটা সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলে কী কী রুলস আছে সেগুলো। এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম জলদা বিচ, বিশ্ব বাংলা বিচ এবং মন্দারমণি দেখতে। সেই বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরবো এর পরের ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট কথা, যারা এখনও এখানে আসতে পারেননি তাদের যদি এই ভিডিও দেখে এতটুকু ভালো লেগে থাকে তাহলে বুঝবো আমার এই প্রচেষ্টা সার্থক হয়েছে। খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন পথলিপি।